গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। মায়া সুব্রতর কাছে কি সুইটলি ঘুমোচ্ছে, আর আমি চলে গেলাম যোগা ক্লাসে। যোগা হয়ে গেছে, আর আজকে আমরা তিনজনেই ছিলাম। আজকে চিরশ্রী ক্লাস নিয়েছে অভিষেক। তাই যোগার পরে যেই চায়ের আড্ডা সেশনটা চলে সেটা আজকে আর হয়নি। তাই তিনজনে মিলে বেরিয়ে পড়েছি চায়ের খোঁজে। আর হঠাৎ আমাদের চোখে পড়ল ঠিক মিস্টিক স্টুডিওর বাইরে এই শিবলিঙ্গ। মহাদেব বুঝেছো, নিজে থেকে যেন তৈরি হয়েছে। কি সুন্দর রে। এটা তুলসী না, তুলসী গাছের তলায় হতেই পারে না। এরকম হয় না তুলসী। না না, না না, তুলসী পাতা না। তাই বল। ঠিক করলাম হেঁটে হেঁটে যাবো সিটি সেন্টার, আর চা খাবো সেই ম্যাগিওয়ালা দাদার কাছে। হঠাৎ দেখলাম পুরনো 6 বালিগঞ্জ প্লেসটা এখন ক্যালকাটা রেট্রো। সবসময় সামনে দিয়ে যাই, কিন্তু কখনো চোখ পড়ে না। শুক্লা তো হাঁটতে হাঁটতে সামনে বসে গেল, আর আমরা ভাবলাম ভেতরে গিয়ে একবার রেকি করে আসা যাক। সামনে পুজো আসছে, আর সেপ্টেম্বর থেকে তো পুরোপুরি ফেস্টিভ সিজন শুরু হয়ে যাচ্ছে। একটু জিজ্ঞেস করতে যাচ্ছি আমরা কি খাবার পাওয়া যায়। আসলে ক্যালকাটা রেট্রো নামটাই আমাদের অ্যাট্রাক্ট করেছে। ফাইন ডাইনিং আমরা খুঁজছি না, আমরা খুঁজছি মোগলাই খাবার জায়গা। ডেকরটা চেঞ্জ করেনি না, এখানে তো এটা ছিল না। এরকম ছিল 6 বালিগঞ্জের সময়, এরকমই ছিল না? বুফে আছে, বুফে আছে। আচ্ছা, এটা রেট্রো যখন ওসব পাওয়া যায়, ক্যালকাটার ফিশ ফ্রাই, মোগলাই, এসব মোগলাই নেই, মোগলাই নেই না। ওই গ্যাদারিংটা, পুজোর গ্যাদারিংটা এখানেই করবো তাহলে। ইয়েস, আচ্ছা, পুজো কতদিন বাকি বলো তো? প্রায় মিড অক্টোবর। পুজোতে যেহেতু সবার সঙ্গে দেখা হয় না, যে যার নিজের মতন নিজের জায়গায় সেলিব্রেট করি। তাছাড়া সেই সময় এদিক ওদিক যাওয়া আসা, কমিউট করাটাও বেশ ডিফিকাল্ট। তাই দ্বিতীয়া বা তৃতীয়ার মধ্যে আমরা সবাই সুন্দর করে সেজে পুজোর শাড়ি পরে একটা লাঞ্চ বা ডিনার করি। তারই মেনু এখন ঠিক হচ্ছে, ভাবতে পারছো? না এবার না, প্রতিবার একটা ঠাকুর দর্শন করি তো। হ্যাঁ, একটা দর্শন করি। কোথায় গো? নর্থ ক্যালকাটা ভেটকি ফ্রাই আছে। ওটা ফার্স্ট আমাদের প্রেফারেন্স, ভেটকি ফ্রাই। পুজো কবে, এখন থেকে প্ল্যানিং হচ্ছে পুজোতে কি খাওয়া হবে, মেনুটা। বুফেটাই বেশি হয় না? আমরা বুফেতেই চলে যাই। আমরা বুফেতে। দাম বাড়িয়ে দেবে তখন। আচ্ছা, বুফেতে তোমরা ফ্রাই রাখবে না? বুফেতে ফিশ ফ্রাই থাকবে? বাহ, চলো একটা ফিশ ফ্রাই খেয়ে চলে যাই এখান থেকে। না, ওখানে কিছু না খেয়ে শুধু মেনুটা দেখে চলে এলাম আমাদের ম্যাগিওয়ালা দাদার কাছে। তুই ঘুগনি মুড়ি খাবি? না না, ম্যাগি ম্যাগি। দাদার ম্যাগির জবাব নেই। আগে চা না ম্যাগি? আগে ম্যাগি করো, তারপরে চা। আর ম্যাগির ওই মশলা। হ্যাঁ, ম্যাগি খাবি না? একটা খা, দুজনে আমি হাফ হাফ খাই। দুটো দাও, দুটো ম্যাগি দাও। একটা এইটুকু থাকে, দুটো তো শেয়ার করে নি। হ্যাঁ, দুটো করো। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা, লঙ্কা কম। এ বাবা, একটাতে লঙ্কা কম, একটাতে লঙ্কা দিও। আর তোমার ওই স্পেশাল মশলাটা একটু দিও। ওই ডাব্বাটা নিয়েই পালাবো। হ্যাঁ হ্যাঁ, ডিম ছাড়া। হ্যাঁ, ডিম ছাড়া, ডিম ছাড়া। হ্যাঁ, একটা খুব ভালো ইংরেজি সিনেমা এসছে। দুটো একই রকম করেছো তো? ঠিক আছে। এই আর একটা ইয়ে দাও, চামচ দাও, চামচ দাও একটা। হ্যাঁ, কাগজ লাগবে, বড় গরম। ও আচ্ছা, কাগজগুলো এই জন্য দিয়েছো? এই নিয়ে একটা কাগজ নেই তলে, গরম। বেশ ঝাল, বেশ ঝাল। তোকে বলেছিলাম এটা কি গোলমরিচের ঝাল নাকি? গোলমরিচ। কিছু বলবে না, কেমন করে তাকিয়ে আছে বলতো? বলছে কি দিয়েছো? গোলমরিচ দিয়েছো? এত ঝাল? এমনি করে তাকিয়ে আছে। গোলমরিচ সিক্রেট দিচ্ছে না। চায়ের কুড়িগুলো দেখ রে। শারাবি ফিল্মের একটা ডায়লগ মনে পড়ছে, অমিতাভ বচ্চন বলেছিল, বাড়িতে যেটুকু আমরা ছেড়ে দিই না কাপের তলায়, সেটুকু। ম্যাগি ট্যাগি খেয়ে বাড়ি ফিরে আর রাতে কিছু খাওয়ার ইচ্ছে ছিল না। যেহেতু জোগাড় করে রেখে গেছিলাম, তাই রান্নাঘরে ঢুকে পড়লাম। বানাচ্ছি আমার খুবই পছন্দের এগ ক্যাসারোল। একটা ছোট পেঁয়াজ কুচোনো, 2-3টে রসুনের কোয়া,
চপ করে নিয়ে হালকা ভেজে নিলাম, তারপর দিলাম বেল পেপার। বেল পেপারটা দিলে দেখতে সুন্দর লাগে, না দিলেও চলে। তবে যেহেতু আমি বানিয়েছি এগ স্পিনাচ ক্যাসরোল, তাই জন্যে পালং শাকটা তো দিতেই হবে। এগুলো বেশি ভাজার দরকার নেই, আমি অলিভ অয়েলে ভাজছি, কিন্তু শুধু দেখে নিতে হবে যেন জল না থাকে। পালং শাক থেকে তো জল বেরোবেই, সেটাকে একটু ড্রাই করে নিতে হবে। এইসব জিনিসগুলো বানিয়ে রাখতাম কারণ আমার রাতের দিকে ভীষণ খিদে পায়। খিদে পেলে ছোট এক টুকরো খেয়ে নিলেই এনাফ। এর মধ্যে সিজনিং শুধু সল্ট অ্যান্ড পেপার, আর কিছু না। আগে আমি বেক ডিশ খুব বানাতাম, কিন্তু এখন খুব একটা বানানো হয় না, কারণ আমার কনভেকশনটা ঠিক মতন কাজ করে না। অনেকবার কোম্পানি থেকে লোক ডেকেছি, কিন্তু ওরা ঠিক করতে পারেনি। আর মাইক্রো ওভেনটা যেহেতু ঠিকই আছে, চেঞ্জ করার প্রশ্নই ওঠে না। যাই হোক, 6টা 8টা 10টা যতগুলো ডিমের চাও বানাতে পারো এটা। পুরো মিক্সচারটা এক জায়গায় করে দিয়ে দিতে হবে এই মজরেলা চিজ। তারপর বেকিং ডিশটাকে ফয়েল দিয়ে কভার করে 180 ডিগ্রিতে 20 মিনিট মতন কভার্ড বেক করতে হবে। তারপর কভারটা খুলে দিয়ে আরও 10 থেকে 15 মিনিট। তারপর এটাকে বের করে কাটতে হবে যখন এটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। তার জন্য কিছুটা সময় তো দিতেই হবে। এই যে আমার এগ ক্যাসেরোলটা তৈরি হয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছ মাঝখানের দিকটা ঠিক মতন কিন্তু বেক হয়নি। এটাই আমার ওভেনের প্রবলেম। দিস ইজ নেক্সট ডে। আর সকালটা ঠিক এরকম, কখনো ঝেপে বৃষ্টি, আবার কখনো কখনো মেঘের ফাঁক দিয়ে রোদ। অসম্ভব সুন্দর ওয়েদার, কিন্তু একটা প্রবলেম, আজকে বেরোনোর আছে আর মনে হচ্ছে আজকে রাস্তায় প্রচুর জল জমবে। উবার এসে গেছে, আর উবারে করে এখন যাচ্ছি রূপার কাছে। রূপার কিন্তু 2বার কল এসে গেছে, এই তুমি বেরিয়েছো, লেট হয়ে যাবে কিন্তু। আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পৌঁছে গেলাম রূপার কাছে। একটু ভয় লাগছিল, কি জানি উবার পাবো কি না। আর রূপার বুটিকের সামনে এসে দেখি রূপার বুটিক বন্ধ, আর রূপার কোনো পাত্তা নেই। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই রূপা চলে এলো গাড়ি নিয়ে, আর একে একে আমাদের সবাইকে পিক করে নিল। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নজরুল মঞ্চের দিকে। রূপা আর মিঠুকে তো আগেই দেখেছো আমার ব্লগে। আলাপ করিয়ে দিই মনীষার সাথে। তিলক কাটা দেখে কিন্তু ভুল করো না। ফুল অফ লাইফ, মোস্ট ড্যাশিং আমাদের মোনা। আমরা যে কনসার্টটা দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে পার্ক স্ট্রিট টু বম্বে, উষা উত্তপ। উষা উত্তপ এখন বসে বসেই গান গায়। তুমি একদম সোজাই চলে তো রামকৃষ্ণ মিশনের ওখান থেকেই যাবে, হ্যাঁ, আর কোথাও ঘুরবে না, চিটিং বাজের কথা শুনবে না। চিটিং মাস্টার কে? ওই ইয়ে গুগল। গুগল ভীষণ চিটিং বাজ, ভীষণ চিটিং। আমাকে একবার নিয়ে গিয়ে নদীর ধারে ফেলে দিয়েছে। এই আমিও পুকুর ধারে গিয়ে বলছি আর কোথাও আর কোনো জায়গা নেই। তারা জিজ্ঞেস করো না, এই সেরকম একটা বৃষ্টি ভেজা, আগে তো চা চা করছে মনে হয়। বলো যে পার্কিংটা পার্কিং না, গেট নাম্বার 11। 11 গেট নাম্বার 11। এগুলো চা খাচ্ছে, কিন্তু আমাদের চা খাওয়ার সময় নেই। ফাইনালি ঢুকে পড়েছি, এখন কোথায় সিট পাই দেখি। কত তাড়াতাড়ি বেরিয়েছি, অথচ তাও এত লেট হয়ে গেল। সিট নাম্বার তো কিছু নেই, যে আগে আসবে সেই ভালো জায়গাটা পাবে। তাড়াতাড়ি এসে আমরা কিন্তু বেশ ভালো জায়গাটা নিয়ে নিয়েছি। Life and this is the first time I'm coming to Nozrul Monch. আমি আগে কখনো আসিনি। আজকে সারাদিন যখন তখন যেখানে সেখানে বৃষ্টি হয়েছে, তাই হয়তো লোকজনের ঢুকতে একটু দেরি হয়েছে। কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না, একে একে সব সিট ভরে গেল, অ্যান্ড ইট ওয়াজ হাউসফুল। দিস ইজ অনলি পসিবল ইন কলকাতা। আর এই যে আমাদের চোখের সামনে বসে আছেন উষা উত্তপ, স্পিকিং অ্যাবাউট হার 57 years অফ মিউজিক জার্নি। একবার তাড়াতাড়ি করে আমি ছবিটা তুলে নিলাম, দেখো সব প্যাকড। উনি বলছিলেন আর আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। 21-year-old গার্ল যখন বসে ট্রিঙ্কালসে গান গাইতো, একটা কাঞ্জিভারম শাড়ি পরে। সেই সময় এসব পাবে শুধু অ্যাংলো ইন্ডিয়ানসরা গান গাইতো, অ্যান্ড দ্যাট টু ইন ফ্রকস। ফ্রক বললেই মনে হয় না আমরা সে কোন যুগের কথা বলছি। উত্তম কুমার থেকে সত্যজিৎ রায়,
সবাই ট্রেন কাছে বসে কিন্তু ওনার গান শুনেছেন, নিজেদের পার্সোনাল গানের রিকোয়েস্টও শেয়ার করেছে। আমরা যারা কলকাতাকে ভালোবাসি, আমাদের মতন উনিও কিন্তু পার্ক স্ট্রিটকে ভুলতে পারেননি। আজ উষা উত্তপকে ধরে ধরে চেয়ারে এসে বসিয়ে দিতে হলো। উনি চেয়ারে বসে থাকলেন, কিন্তু আমাদেরকে দাঁড় করিয়ে দিলেন। আমরা যারা ভয়ে ভয়ে চেয়ারে বসেই নাচানাচি করছিলাম, যদি অন্যরা বিরক্ত হয়, কিন্তু শেষের দিকে গিয়ে দেখলাম সবাই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। আর আজ আমরা যারা এইজ শেম করি, আমার ব্লগে এসেই তো কতজন করে, এই বয়সে এই বয়সে ওই। জাস্ট লুক অ্যাট হার অ্যান্ড লার্ন সামথিং। লাইফ ইজ টু ড্যাম শর্ট, কিছুই থাকবে না, কিন্তু সব কিছু এখানেই ছেড়ে যেতে হবে। এত ইগো, এত রাগ, এত ঈর্ষা, সব কিছু। আই উইশ কোনো কপিরাইট ইস্যুস না থাকতো, তাহলে আমরা যে কতটা আনন্দ করেছি তোমাদের পুরোপুরি দেখাতে পারতাম। সেই আবার আমরা 90s-এ পৌঁছে গেলাম, যখন প্রত্যেকটা ডিস্কো থেকে উষা উত্তপের গান বাজানো হতো। আর একটা জিনিস না বলে পারছি না, এই যে আমরা পাগলের মতো নেচেছি, খুব একটা দেখাতে পারছি না, কারণ ওখানে ফোন ইউজ করাও অ্যালাউড ছিল না। পরের দিকে অবশ্য কেউ মানেনি। যখন কোনো আর্টিস্ট পারফর্ম করছে, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট দে ওয়ান্ট ফ্রম দ্য ক্রাউড, স্পেশালি উষা উত্তপ। হাউ প্রাউডলি শি সেড, আই এম দ্য অরিজিনাল আইটেম গার্ল। আর কলকাতার ক্রাউডকে নিয়ে তো কোনো কথাই হবে না। কলকাতা অনেক কারণে অনেকভাবে পাল্টেছে, কিন্তু কলকাতার মানুষগুলো কিন্তু পাল্টায়নি। चाहत के 2 पल भी मिल पाए, दुनिया में ये भी कम है क्या। With these two beautiful lines, not only beautiful but meaningful, এই দুটো লাইন দিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি শেষ করতাম। কিন্তু কলকাতাকে ট্রিবিউট না দিয়ে কিন্তু ব্লগটা শেষ করা যাবে না। যখন উষা উত্তপ বললেন লাস্ট সং, তখন সবাই ইউনানিমাসলি বলল কলকাতা। আর উনি বললেন 40 বছর আগে। তারপরে বললেন না, মনে হয় 30। সল্টলেক স্টেডিয়ামে কোনো এক খেলার সময় এই গানটা উনি কিন্তু গেয়েছিলেন, আর তখন সবাই মশাল হাতে নিয়েছিল। সবাই মশাল দিয়ে জ্বালিয়ে আহা তুমি সুন্দরী কত কলকাতা। আজকে we've been doing it for so many years, so why don't we do it one more time for Kolkata? হাতে মশাল ছিল না ঠিকই, বাট শি ডেফিনেটলি ইগনাইটেড দ্য ফায়ার। লাইটস অফ হয়ে গেল আর জ্বলে উঠলো শুধু টর্চের লাইট। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে।